পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, আমদানি নির্ভরতা কমানো এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সরকার গত ১.৫ বছরে পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি হিসেবে এয়ার ফ্লো মেশিন ব্যবহার শুরু করে। কিন্তু দেশের বিভিন্ন জেলায় এই প্রযুক্তি ব্যবহার করায় সংরক্ষিত পেঁয়াজ দ্রুত পচে যাচ্ছে। অনেক মেশিন নষ্ট হয়ে পড়েছে, আবার কোথাও বিদ্যুৎ সংকটের কারণে মেশিন চালানোই যাচ্ছে না। এতে কোটি টাকার সরকারি বিনিয়োগের সুফল পাওয়া তো দূরের কথা, উল্টো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। আর এইসব বিষয়ে বিস্তারিত জানাতে সমকাল সংবাদ পর্যালোচনায় যুক্ত রয়েছেন সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান। তার কাছ থেকে জানবো বিস্তারিত। জাহিদুর রহমান, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগত। জি, আপনাকে ধন্যবাদ। আপনার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, ভুল পরিকল্পনায় পেঁয়াজ চাষিদের বিপদ। আসলে এই যে নতুন প্রযুক্তি নিয়ে আসা হলো এয়ার ফ্লো মেশিন, এটা কৃষকদের বিপদ কিভাবে আনছে আসলে এটা বলতেন। আচ্ছা, এয়ার ফ্লো মেশিনটা যেটা গভর্নমেন্ট থেকে দেয়া হয়েছে সেটা মূলত হচ্ছে আমাদের যে পেঁয়াজ চাষিরা বছরে কিন্তু প্রায় 30 থেকে 35 লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়। পেঁয়াজ অধ্যুষিত যে এলাকা যেমন রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মেহেরপুর, এইসব এলাকাগুলোতে মূলত পেঁয়াজ সংরক্ষণের জন্য, ধরেন আপনার পেঁয়াজটা যখন বাজারে দাম কম থাকে তখন পেঁয়াজ সংরক্ষণ করা হবে, বছরব্যাপী সংরক্ষণ করতে পারবে। এই জন্য মূলত এয়ার ফ্লো মেশিনগুলো দেওয়া হয়েছে। প্রথমে আমাদের পরিবেশ এবং জলবায়ু মন্ত্রণালয়ের জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে অর্থায়ন করা হয়েছে, একটা প্রকল্প দেওয়া হয়েছে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে। সেটা বাস্তবায়ন করেছে কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেখানে 3700 এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। বিতরণ করার পরে এর মধ্যে সরকার ভর্তুকিতে আবার 8000 এয়ারফ্লো মেশিন বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তো সব মিলে 3700 এবং 8000 এই দুই দফায় দুইটি প্রকল্প থেকে, দুইটি কর্মসূচি থেকে আলাদা করে দেওয়া হয়েছে। এটা যখন প্রথমে দেওয়া হয়েছে তখন বলা হয়েছে যে 9 মাস কমপক্ষে এই পেঁয়াজটি, 8 থেকে 9 মাস এটা খুব ভালো থাকবে এই এয়ারফ্লো মেশিন দিয়ে যদি পেঁয়াজটি সংরক্ষণ করা হয়। এর বাহিরে এটা 10 বছরেও এই মেশিন নষ্ট হবে না। কিন্তু এখন আমরা মাঠ পর্যায়ে যে খবর নিয়ে দেখলাম সব ঠিক আছে, কিন্তু যে লোডশেডিং, আপনার গ্রামে এখন দেখেন 16 ঘন্টা 17 ঘন্টা কিন্তু লোডশেডিং। এই লোডশেডিংয়ের কারণে যারা পেঁয়াজ সংরক্ষণ করেছে তাদের পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং অনেকে সংরক্ষণাগার থেকে পেঁয়াজগুলো নদীতে ফেলে দিচ্ছে। পরে আমরা কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখলাম যে এই যে কৃষকের স্বার্থে যে প্রজেক্টটা নেওয়া হয়েছে, সেই প্রজেক্টটা নেওয়ার আগে ঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। কৃষককে আসলে একটা প্রযুক্তি যখন দেওয়া হবে, দেওয়ার আগে কিন্তু নিজেরা আগে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কমপক্ষে 1-2 বছর দেখতে হবে যে আসলে সোলার ছাড়া কিংবা বিদ্যুৎহীন যেসব গ্রাম সেখানে এই মেশিনটা চলবে কিনা। আপনি দেখবেন যে এমনও গ্রাম আছে যে একটু ঝড় বৃষ্টি হলে 3 দিন 4 দিন কিন্তু বিদ্যুৎ থাকে না, পল্লী বিদ্যুতের অধীনে যেসব গ্রাম, প্রত্যন্ত গ্রাম। তো সেখানে 3 দিন একবারে বিদ্যুৎ ছাড়া কিভাবে চলবে? সেক্ষেত্রে ব্যাকআপ হিসাবে কিন্তু সোলার থাকবে। সে পরীক্ষা নিরীক্ষা না করার কারণে সোলারের যে একটা প্রয়োজনীয়তা আছে সেটা অনুধাবন না করে কৃষকের হাতে সরাসরি প্রযুক্তিটি দেওয়া হয়েছে। দেওয়ার কারণে এখন কৃষক কিন্তু আপনার এই মেশিনটি নিয়ে যারা সংরক্ষণ করেছে বিশেষ করে তাদের কিন্তু পেঁয়াজ অনেকের নষ্ট হয়ে গেছে। আরেকটি বলবো যে এখানে এক একটা মেশিনের পিছনে খরচ হয়েছে 40,000 টাকা। এখানে গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে 27,000, বাকি 13,000 টাকা কিন্তু কৃষক দিয়েছে। এখন কৃষকের কিন্তু 13,000 টাকা লোকসান। এর বাইরে এই মেশিনটাও তাদের কোনো কাজে লাগছে না এবং উল্টা সংরক্ষণ করতে গিয়ে তাদের যদি এই সংরক্ষণাগার না থাকতো তারা কিন্তু কম দামে হলেও বিক্রি করে দিত। তারা সংরক্ষণ করতে গিয়ে অনেকের এর সঙ্গে আমরা কথা বলেছি, তাদের পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। এই যে একটা ভুল পরিকল্পনা, ভুল প্রযুক্তি কৃষকের কাছে দিয়ে দেওয়া হয়েছে, এতে কিন্তু আলটিমেটলি লোকসানের বোঝা কিন্তু কৃষকেরই হচ্ছে। এবং এটা শুধু এই পেঁয়াজের ক্ষেত্রে না, কৃষি মন্ত্রণালয় বলেন, আমাদের আদার্স অন্যান্য মন্ত্রণালয় মাঝে মধ্যেই এরকম কোনো পরীক্ষা নিরীক্ষা না করে, ভুল পরিকল্পনা করে একটা সম্প্রসারণে, মাঠ পর্যায়ে সম্প্রসারণে চলে যায় হুট করে। এতে কিন্তু আলটিমেটলি কৃষকে ক্ষতিগ্রস্ত হয়। আপনি কৃষকদের সঙ্গে কথা বলেছেন নিশ্চয়ই, বিভিন্ন জেলায় আপনি গিয়েছেন, তো তারা কি বলছেন? তাদের যে সংরক্ষণ পদ্ধতি আগে যেরকম ছিল, এখন বর্তমানে এই প্রযুক্তি আসার পরে তাদের কি ধরনের সুবিধা অসুবিধা, তারা কি বলেছে আপনার কাছে? কৃষকের আসলে আগে তেমন একটা সংরক্ষণের ব্যবস্থা ছিল না। এর আগে কৃষি বিপণন অধিদপ্তর থেকে একটা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছিল, সেখানে তারা
একটা প্রযুক্তির মাধ্যমে অল্প কিছু কৃষক এটা রাখতে পারতো, আর বাকি কৃষকরা আসলে ওইভাবে সংরক্ষণ করতে পারতো না, পেঁয়াজটা আসলে উঠলেই বিক্রি করে দিতেন। এয়ারফ্লো মেশিনটা যখন কৃষকের ঘরে গেছে তখন কৃষক খুব আশান্বিত ছিল, কিন্তু এখন কৃষক বলছে যে এটা আসলে সোলার ছাড়া চলবে না, কারণ বিদ্যুৎ যেহেতু থাকে না, এখন কৃষকদের দাবি হচ্ছে এখানে যেন সোলার সংযুক্ত করা হয়। সোলার সংযুক্ত করলে অন্তত 12 ঘন্টা 13 ঘন্টা হয়তো সোলার ব্যাকআপ দিবে, আর বাকি সময়টা বিদ্যুতে চলবে। সেই ক্ষেত্রে কৃষকের আরেকটা দাবি হচ্ছে যে বিদ্যুৎ বিলটা যেন তাদের জন্য সহনীয় করা হয়, কৃষি খাতের যে বিদ্যুৎ বিল সেই বিদ্যুৎ বিল ইয়ে করা হয়, এবং বিদ্যুৎ বিলটা যেন সীমিত আসে। আর সোলার দিলে কিন্তু বিদ্যুৎ বিলও কম আসবে, কারণ দিনের পুরো দিন কিন্তু সোলারে চলবে, তখন রাতে শুধু বিদ্যুতে চলবে, এবং এখানে তখন 1-2 ঘন্টা বন্ধ থাকলেও কোনো অসুবিধা হবে না। তো তাদের দাবি হচ্ছে যে মেশিনগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যে এয়ারফ্লো মেশিনগুলো দেওয়া হবে সেখানে যেন সোলার সংযুক্ত করা হয়। এই যে পরীক্ষা নিরীক্ষা না করেই এই সরকারের পক্ষ থেকে এই ধরনের একটা প্রযুক্তি আনা হলো, জি তো কৃষি বিভাগ কি বলছে আসলে? তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেহেতু এটা চালু করেছে, তারা এখন কি বলছে? জি, আজকে আমি যতদূর জানি সমকালে সংবাদটি প্রকাশ হওয়ার পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই বিষয়টি আমলে নেওয়া হয়েছে এবং কৃষি মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়েছে, এবং অলরেডি কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা এই সংবাদটি আমলে নিয়ে তারা অলরেডি একটা পরীক্ষা, মানে এয়ারফ্লো মেশিনে সোলার থাকলে কেমন থাকবে এরকম একটা পরীক্ষা নিরীক্ষায় তারা যাচ্ছে, এবং তারা মোটামুটি তারা সম্মতি দিয়েছে যে যেই মেশিনগুলো দেওয়া হয়েছে খুব দ্রুত সেই মেশিনগুলোতে যেন সোলার সংযুক্ত করা হয়, সেটার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। তো আমি যেটা বলবো যে কৃষি মন্ত্রণালয় বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কখনো কখনো আমলাতান্ত্রিক অনেক সিদ্ধান্ত ছাপিয়ে দেওয়া হয় কৃষকের উপর এবং মাঠ পর্যায়ে যারা উপজেলা কৃষি কর্মকর্তা আছে তাদের উপর। আপনি দেখবেন যে রিসেন্ট একটা ঘটনা সমকালে আসছে, সেটা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি কৃষি মন্ত্রণালয়ের। সেখানে আপনার একটা গাছে 30 কেজি করে গোবর, শুকনা গোবর বরাদ্দ দেওয়া হয়েছে। একটা গাছে আসলে 30 কেজি গোবর লাগে না। এখন যখন এটা বাস্তবায়ন করতে গেছে মাঠ পর্যায়ের কর্মকর্তারা, কৃষকরা গোবর নিতে চাইছে না। এখন অনেক উপজেলা কৃষি অফিসের সামনে গোবর পড়ে আছে, কৃষক কিন্তু গোবর নিচ্ছে না, কারণ কৃষকের শুধু গাছ দরকার, সেই গাছটাকেই লালন পালন করে বড় করবে, কিন্তু তার গোবর দরকার নাই। কিন্তু একটা গাছের পিছে 4 টাকা করে কেজি, 4 টাকা করে 30 কেজি করে গোবর বরাদ্দ রাখছে। একটা খুঁটির পেছনে 50 টাকা করে বরাদ্দ রাখছে। এরপরে আবার এই গাছটাকে রক্ষা করার জন্য একটা বেড দেওয়া হয়েছে। এই বরাদ্দগুলো পুরাটাই একবার অপচয়, কারণ কৃষককে আপনি 5টা গাছের পরিবর্তে প্রয়োজনে 20টা গাছ দেন, কিন্তু আনুষঙ্গিক এগুলো আসলে কৃষকের দরকার হয় না। আমি অনেক উপজেলা কৃষি অফিসারের সঙ্গে কথা বলেছি, গাছের একটা খুঁটির গাছটা দাঁড় করানোর জন্য একটা খুঁটির পিছে 50 টাকা খরচ হয়েছে, বাঁশের খুঁটি, কিন্তু সেই খুঁটি কৃষক নিচ্ছে না, কারণ কৃষকের খুঁটির দরকার নেই, কারণ তার বাড়িতে বাঁশের খুঁটি আছে। তো এই যে পেঁয়াজের এয়ারফ্লো কিংবা আপনার এই বৃক্ষরোপণ কর্মসূচিতে রিসেন্ট যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এগুলো কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা যাচাই করে নেওয়া হয়নি, যার কারণে এই সমস্যা। এখন কৃষি মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বিশেষ করে পেঁয়াজের এয়ারফ্লো মেশিনটা তারা বাস্তবতা যাচাই করতেছে। এই বিদ্যুতে কতক্ষণ চলবে, সোলারে কতক্ষণ চলবে, সোলার আদৌ কি ঠিক আছে কিনা, সোলারে কি আসলে এই মেশিনটা কতক্ষণ স্থায়ী থাকবে, এগুলো যাচাই বাছাই অলরেডি শুরু করে দিয়েছে তারা। অচিরেই হয়তো ওই মেশিনগুলোতে সোলার লাগবে। এবং গাছ রোপণের যে গোবরের বিষয়টা, সেখানেও কিন্তু 30 কেজির জায়গায় এখন 5 কেজি আনা হয়েছে, কিন্তু দাম 4 টাকায় রাখা হয়েছে। এই যে 1 কেজি গোবরের দাম 4 টাকা রাখা হয়েছে, 4 টাকায় কিন্তু গোবর পাওয়া যায় না। গোবর 4 টাকায় পাওয়া গেলেও সেটা আনুষঙ্গিক বস্তা, তারপরে পরিবহন কষ্ট কিন্তু অনেক বেশি হয়ে যায়। সেক্ষেত্রে এটা একটা অবাস্তব, এবং কৃষি সচিব নিজে আমাকে বলেছেন যে এটা একটা অবাস্তব সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তারা সতর্ক থাকবে। আমরা পেঁয়াজ চাষিদের অনেক হাহাকার দেখছি, তারা সংরক্ষণ করতে না পেরে তারা পেঁয়াজের নির্ধারিত যে দাম, তাদের কাঙ্ক্ষিত দাম, সেই দাম না পেয়ে তারা পেঁয়াজ ফেলে দিচ্ছেন নদীতে বা খালে। তো পেঁয়াজ সংরক্ষণে সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি আসলে আপনি মনে করছেন? পেঁয়াজ সংরক্ষণের জন্য আসলে এয়ারফ্লো মেশিন এটাও যথেষ্ট না। বাংলাদেশে আপনি দেখবেন যে কোনো ফসলে যখন বেশি উৎপাদন হয়, বাম্পার ফলনটাই হচ্ছে কৃষকের জন্য বিপদ ডেকে আনে।
এটার কারণ হচ্ছে যেমন আমাদের দেশে পার্শ্ববর্তী দেশেও কিন্তু পেঁয়াজ অধ্যুষিত এলাকা, আমরা কিন্তু ইন্ডিয়া নির্ভর অনেকটা পেঁয়াজ, কিন্তু এই বছর কিন্তু আমরা পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ। গত বছরও কিন্তু আমাদের চাহিদার চেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়েছে। কিন্তু এটার নিয়ম হচ্ছে যখন আমাদের পেঁয়াজের কোনো সংকট থাকে না তখন কিন্তু আমদানি করা যাবে না। কিন্তু আমরা গত বছর দেখলাম যখন আমাদের পেঁয়াজের কোনো সংকট নাই, পেঁয়াজের দাম একেবারে কম, 30 টাকা 40 টাকা করে কেজি, তখন কিন্তু আমাদের ভারত থেকে আমদানি করা হয়েছে, অনেক পেঁয়াজ আমদানি হয়েছে। এখন আমদানি বন্ধ করতে গিয়ে কৃষি মন্ত্রণালয় অনেক বিপাকে পড়েছে। আমদানিকারকরা প্রায় 28টা নাকি 29টা রিট করেছে হাইকোর্টে আমদানি করার পক্ষে, এবং এটা একটা বিরাট সিন্ডিকেট আছে পেঁয়াজ আমদানিকারকদের। এখন এই প্রবলেমটা হচ্ছে যখন আমাদের ফসল ঘরে আসে, কৃষকের ঘরে আসে, তখন আমদানিটা বন্ধ রাখতে হবে। এর বাইরে বাজারটা তদারকি করতে হবে, কোনো সিন্ডিকেটের হাতে যেন বাজার না যায়। আর সংরক্ষণ ব্যবস্থাটা জোরদার করতে হবে, আমদানি বন্ধ করা, বাজার ব্যবস্থা ঢেলে সাজানো এবং সংরক্ষণ ব্যবস্থা শক্তিশালী করা। এই 3টা পদক্ষেপ নিলে আমি মনে করি শুধু পেঁয়াজ চাষি না, আলু কিংবা আরও অন্যান্য যারা চাষি তারা ক্ষতিগ্রস্ত হবে না। নিশ্চয়ই সরকার এই বিষয়ে আরো বেশি পদক্ষেপ নেবেন, আমরা সেই প্রত্যাশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ পর্যালোচনা বিষয়। আমরা আবারও হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গেই থাকুন।